2026-এই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দলের কি করণীয় এই নির্বাচনকে সামনে রেখে তা নিয়ে আজ বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অবশ্য দলে এখনো তিনিই যে শেষ কথা সেটাই সর্বস্তরের কর্মীদের বৈঠকে বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ভোটার তালিকায় গড়মিল থেকে আইপিকে সঙ্গেই সম্পর্ক নিয়ে আছে বার্তা মমতার। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিধিন সরকার। বিধিন, কি বলবে? দেখো, প্রথমত এই যে তৃণমূল কংগ্রেসের বিশেষ একদম যেটা নাম বলা হচ্ছে যে বিশেষ মহাসম্মেলন, আমরা মহাকুম্ভ দেখছিলাম, গতকাল মহাকুম্ভ শেষ হয়েছে। হয়তো এই মহা কথাটা সেখান থেকেই এসেছে। তার মধ্যেই এই মহাসম্মেলন তৃণমূল কংগ্রেসের আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি, মানে বিরোধী তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলগুলি, রাজনৈতিক বিশ্লেষক প্রত্যেকেরই নজর ছিল সকাল থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে। এই যে বিগত কয়েক মাস ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে গেলেন, মুর্শিদাবাদ থেকে শুরু করেছিলেন, মুর্শিদাবাদ মালদা হয়ে তিনি উত্তরবঙ্গ একদম জলপাইগুড়ি পর্যন্ত তিনি গেলেন, ঘুরে এলেন। এই যে বিগত কয়েকটা মাস যদি আমরা দেখি বাংলার বঙ্গ রাজনীতি বিশ্লেষণ করা যায়, বিশেষত শাসক দল তৃণমূল কংগ্রেসের বাংলার বুকে যে রাজনীতি সেটা বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে একেবারে পাহাড় থেকে জঙ্গল পর্যন্ত, মানে সুন্দরবন পর্যন্ত গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, 2 24 পরগনা, কুচবিহার, 2 দিনাজপুর, প্রত্যেকটি জেলায় গোষ্ঠী দ্বন্দ্ব চরমে। এমনকি বীরভূম যে বীরভূম মমতার অত্যন্ত প্রিয় একটি জেলা, সেই বীরভূম, সেখানেও কাজল শেখ এবং অনুব্রত মন্ডল, কেষ্টমন্ডল জেল থেকে, তিহার জেল থেকে ছাড়া পেয়ে এই মুহূর্তে তিনি একদম বীরভূমে ফিরে এসেছেন এবং বীরভূমের যে রাজনীতি সেই রাজনীতির পরিসরে তিনি আবার গা ভাসিয়ে দিয়েছেন। তিনি পুরো জেলা চষে বেড়াচ্ছেন এই মুহূর্তে। সেই জায়গা থেকে আমি যে এই এতগুলো রাজ্যের কথা বললাম, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, প্রত্যেকটি জায়গায় গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার। এবং শুধু যে গোষ্ঠী দ্বন্দ্ব তা নয়, দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি জেলাতে অতি সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতা বা কর্মী খুন হয়েছে, তৃণমূল কংগ্রেস নেতা কর্মীর হাতে বা তার দেওয়া সুপারিতে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠছিল তৃণমূল কংগ্রেসের মধ্যে এই গোষ্ঠী দ্বন্দ্ব। এবং একটা রাজনৈতিক মহলে বার্তা চলছিল, যে আলোচনা জল্পনা চলছিল যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসও শীর্ষ নেতৃত্ব যেন দুটো সমান্তরাল ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটি প্রবীণদের শাখা, একটি নবীনদের শাখা। প্রবীণদের শাখা সেই অংশটি মমতাপন্থী বলে পরিচিত পাচ্ছিল, আর নবীনদের যে শাখা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী বলে পরিচিতি পাচ্ছিল। এই জায়গা থেকে আজকে কিন্তু রাজনৈতিক দলের নজর ছিল এই মঞ্চের দিকে। আমি গতকালও বলেছি যে মঞ্চে যখন এই সভা চলবে, এই মহা সম্মেলন চলবে, সেই সময় কিন্তু সকলের নজর থাকবে দলের শীর্ষ 2 ব্যক্তি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের শারীরিক ভাষা কি, এরা মঞ্চে কে কোথায় বসছেন, নিজেদের মধ্যে কতবার বাক্যালাপ করছেন কি করছেন না, কে কি বক্তব্য রাখছে। প্রথমত আজকে দেখা গেল যে ব্যাকড্রপটা, অর্থাৎ মঞ্চের পেছনে যে ব্যাকড্রপ থাকে, সেই ব্যাকড্রপে দেখা গেল যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেখানে আগে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং আজকের যে সম্মেলন তার যে নামকরণ করেছেন দলনেত্রী, সেই নামটি থাকবে। কিন্তু দেখা গেল যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং প্রধান বক্তা হিসেবে একটি মাত্র নাম জলজল করছিল, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সবার বেশিরভাগ সময় ধরেই তিনি বক্তব্য রাখবেন, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে আমি এই মুহূর্তে সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু বেশিরভাগ সময় ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। অবশ্যই 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে মাথায় রেখে এবং সামনে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ইভেন্ট, বাৎসরিক অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের। এই 21শে জুলাইয়ের আগে পর্যন্ত, অর্থাৎ এই মধ্যবর্তী সময়, আজকে 27শে ফেব্রুয়ারি 2025 সাল, 21শে জুলাই 2025 সাল, এই সময়কাল পর্যন্ত কি করণীয়, কি কর্মসূচি
কিভাবে পালন করতে হবে, কিভাবে মানুষের কাছে যেতে হবে, এবং একদম স্পষ্ট করে তুমি যে কথাটি বললে যে সমস্ত বক্তব্য একদিকে যেমন বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে আক্রমণ করা একটা বিষয় ছিল, পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে আর কেউ নয়, 2026 বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচন পর্যন্ত এখনো পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের শেষ এবং বিথিন, তোমার কথা বুঝলাম, এবং বিথিন সেক্ষেত্রে এবার একটি প্রশ্ন রাখবো তোমার কাছে। আজকে যে বিশেষ মহাসম্মেলন তৃণমূলের, সেখানে একটা জল্পনা ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তোবা তিনি আসবেন না, কিন্তু সেখানে আজকে তিনি আসলেন এবং সেই সঙ্গে বক্তব্য রাখলেন, বক্তব্য এও রাখলেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করবেন না। এটা কোন ইঙ্গিত দিলেন তিনি? একদমই একদমই যে কথাটা বারবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, এবং সেটা যেমন নিচু তলার মাঝারি তলার সমস্ত স্তরে রয়েছে, সেটা কিন্তু একদম শীর্ষ দুটি স্তরেও রয়েছে, বা শীর্ষ স্তরে একদম একদম শীর্ষ স্তরে যে রয়েছে। এবং শুধুমাত্র আজকের এই কথাটি বিশ্লেষণ করলে হবে না, আমরা যদি দেখি যে গত দুদিন আগে একটি এক্স হ্যান্ডেলে একটি বক্তব্য রেখেছিলেন, মানে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে আজকে এই যে আমরা গতকাল একটা জল্পনা চলছিল যে সাংগঠনিক রদবদল হবে নেতাজি ইন্ডোরের এই বিশেষ মহা সম্মেলন থেকে, কিন্তু আমরা কিন্তু গতকালই বলে দিয়েছিলাম কোন রকম রদবদল অন্তত নেতাজি ইন্ডোরের এই বিশেষ মহা সম্মেলন অর্থাৎ মহাকুম্ভের থেকে যে মহা সম্মেলন উৎপন্ন হয়েছে, সেই মহা সম্মেলন তৃণমূলের, সেখানে এই রদবদল কিছু হয়নি, সেটা পরিষ্কার। যেটা হলো একটা কমিটি করে দেওয়া হয়েছে, সে বিষয় পরে আসছি। কিন্তু যেটা তুমি বললে, এখানেও কিন্তু ইঙ্গিত দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিনিও দমার পাত্র নন, তিনিও যে বিভিন্ন বিষয় গুলি নিয়ে কথা বলছেন বা বিভিন্ন সময় মুখ খুলছেন বা বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করছেন, ইঙ্গিতবহ সেই পোস্ট, এবং সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে তিনি বার্তা দিচ্ছেন যে ওই যে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষে অজিত পাওয়ার, শরদ পাওয়ার, আমরা দেখেছি উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে, তারপরে বুঝলাম। বিথিন, তুমি এই মুহূর্তে সঙ্গে থাকো আমাদের, তোমার কাছে যাবো আর একবার, কিন্তু তার আগে শুনবো আজকের এই মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ফের একবার হুঙ্কার দিলেন খেলা হবে। কি বললেন শুনুন। বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে, তাহলে এটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। খেলা আবার হবে, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। আপনারা শুনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি কিন্তু হুঙ্কার দিলেন 26-এর বিধানসভা নির্বাচনে খেলা হবে। বিথিনের কাছে যাব। বিথিন, এই যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য খেলা হবে, কি বলতে চাইলেন, কোন দিকে তিনি ইঙ্গিত দিলেন আজকে? দেখো, দলীয় কর্মীদের সংসদীয় রাজনীতিতে না, যেখানে যে দল সংগঠন নির্ভর না হয়, যে দল নেতা কেন্দ্রিক বা নেত্রী কেন্দ্রিক হয়, যাদের সেই অর্থে রেজিমেন্টাল কোনো সংগঠন থাকে না, সেই অর্থে কোনো নীতি আদর্শ থাকে না, যখন যেমন তখন তেমন, তখন যেটা তাকে সামনে আনলে ভোট রাজনীতিতে বাজিমাত করা যাবে, এই দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস, এই কেজরিওয়ালের আম আদমি পার্টি, তৎকালীনের ডিএমকে, এই সমস্ত যে দল, সমাজবাদী পার্টি, এই সমস্ত দলগুলো নেতা কেন্দ্রিক, নেত্রী কেন্দ্রিক। এদের না আছে নিজস্ব কোনো দলীয় সংবিধান, না আছে নিজস্ব কোনো আদর্শ, না আছে নিজস্ব কোনো নীতি। এরা যখন যেমন তখন তেমন, যখন যে বিষয়টাকে সামনে রাখলে বাজিমাত করা যাবে, ভোটের রাজনীতিতে ভোটের সময় দোকান খোলা যাবে, রাজনীতির দোকান, সেটা সাম্প্রদায়িক দোকান হতে পারে, সেটা দান খয়রাতির দোকান হতে পারে, সেটা এই গরম গরম কথা ভাষণবাদীর দোকান হতে পারে, সেই দিকেই কিন্তু এই সমস্ত রাজনৈতিক দল, বিশেষত ব্যক্তি মালিকানাধীন এই দলগুলো সেই ধরনের রাজনীতি করে থাকে, যাদের রেজিমেন্টাল কোনো বেস নেই বা সাংগঠনিক কোনো পরিকাঠামো নেই। সেই জায়গা থেকে এই খেলা হবে একটা স্লোগান এর আগের বিধানসভায় হয়ে উঠেছিল, সেখান থেকে বেনিফিট পেয়েছে। সেই
সেইটাকেই আবার ধরে আবার নতুন করে এখন দলের মধ্যে নিচু তলার থেকে একদম বুঝতে পারছো তো যে একদম শীর্ষ দুই নেতৃত্ব তারা কে কোথায় বসছে, এক মঞ্চে পাশাপাশি নয়, তারা মঞ্চের দুপাশে দুজন, একজন আজকে সকালবেলা একটা টুইট করছে, মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, তো আরেকজন সাংবাদিকদের ডেকে নবান্নে অন্য কথা বলছে, এই একটা চলছে। এখান থেকে তো 26-এর বিধানসভা নির্বাচন অন্তত বাংলার বুকে একটা পোলারাইজড, অত্যন্ত রকমের পোলারাইজড একটি নির্বাচন হতে চলেছে। হিন্দু মুসলমান মানে সেখানে উন্নয়ন, সেখানে চাকরি, সেখানে কর্মসংস্থান, সেখানে বেকারত্ব, সেখানে রেশন ব্যবস্থা, এই সমস্ত কিছু ছাপিয়ে গিয়ে 2026-এ পশ্চিমবাংলায় যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচন হিন্দু মুসলমানের নির্বাচন হতে চলেছে। একেবারে বিথিন, সেখানে আরো একটি প্রশ্ন রাখবো। এই যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে যে বক্তব্যটা রাখলেন, ভোটার তালিকায় গরমিল, এবং তিনি এও বলছেন যে বিজেপি বহিরাগতদের ঢুকাচ্ছে এই বাংলায়, তাহলে এই যে বিষয়টা এবং কিভাবে সামাল দেবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস? দেখুন, তৃণমূল কংগ্রেস এই এপিক কার্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা বিশাল বড় মহান আন্দোলন আছে, যে আন্দোলনটার ফল হচ্ছে 21শে জুলাই। হ্যাঁ, এখন এপিক কার্ড বা ভোটার কার্ড এইটা কেন্দ্রীয় সরকারের অন্তর্গত, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন এই এপিক কার্ডের দাবিতে তৎকালীন পশ্চিমবাংলার বাম সরকারের যে সচিবালয় ছিল, রাইটার্স বিল্ডিং, সেইটা ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। তা কখন তিনি কি, ওই যে বললাম, এই দলগুলোর কোনো নীতি বা সঠিক কোনো আদর্শ থাকে না। এরা যখন যেমন তখন তেমন ভোটারদের মন জয় করতে বা বাজিবাদ করতে, সংসদীয় গণতন্ত্রের এই ভোট রাজনীতির দোকানে প্রসাদ সাজিয়ে বসতে, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা করে। এখন এমন কতগুলি কথা বলেছে যে এপিক কার্ড ট্যাম্পার করা হবে, সেখানে তিনি বলছেন গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, সেখান থেকে নাকি ট্রেনে করে লোক ভোটার নিয়ে আসা হবে, সেখানে ভোটার নিয়ে এসে তাদের দিয়ে ভোট করানো হবে, এবং এপিক কার্ড সেখানে নাকি এপিক নাম্বার একই, মানে বাংলার একজনের এপিক কার্ডের যা নাম্বার, সেই বিহারবাসী বা সেই হরিয়ানা বা পাঞ্জাব থেকে বা গুজরাট থেকে তাদেরকে ট্রেনে ভরে নিয়ে আসা হবে না। তিনি অবশ্য বলেননি বন্দে ভারত না অন্য কোনো ট্রেনে না দুরন্ত না কিছু, মানে ট্রেনে বলেছে। তা সেই জায়গা থেকে এগুলো যদি এতই সন্দেহ থাকে, নির্বাচন কমিশন রয়েছে, স্বশাসিত সংস্থা, সেখানে তারা যান, দেশে সুপ্রিম কোর্ট রয়েছে, সেখানে তারা যান। এসব বাজার গরম করার কথা বলে, এসব এই নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে না পেরে এখানে কর্মীদের উজ্জীবিত করার জন্য কখনো বললেন এপিক কার্ড, কখনো বলছেন আধার কার্ড টেম্পারিং হবে। হ্যাঁ, এগুলো করতে গেলে আধার কার্ড, আমরা সবাই জানি যে আধার কার্ডে বায়োমেট্রিক ব্যবস্থা রয়েছে, সেখানে একটি মানুষ যার নামে কার্ড, তার একটি ছবি থাকে, তার চোখের রেটিনা সেখানে নেওয়া আছে, তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া আছে। তাই সেই জায়গায় মানে এগুলো হাস্যকর ছাড়া আর কিছু না। এগুলো শুধুমাত্র নিজের দলের এই মুহূর্তে গোষ্ঠী দ্বন্দ্বে জয়বার তৃণমূল কংগ্রেস সেইটাকে ঢাকার একটা চেষ্টা, এবং তার মধ্যে দাঁড়িয়ে নিজের দলের এই কর্মীদের একটু উজ্জীবিত করে তোলা একটা চেষ্টা ছাড়া এটা ওই একদম বলা হয় না যে ওই যে ইস্যু ভিত্তিক বা ওই যে এখন একটা কথা চলছে এই দিল্লি নির্বাচনের পর থেকে, যে দোকানদারি, হ্যাঁ দোকানদারি কি, না হিন্দুত্বের দোকানদারি, না মুসলমানের দোকানদারি, সাম্প্রদায়িক দোকানদারি, এটাও এক ধরনের এই এপিক কার্ড, তারপরে ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে এটাও এক ধরনের রাজনীতির দোকানদারি। মূলত কর্মীদেরকে উজ্জীবিত করতে এই সংগঠন, রেজিমেন্টাল ব্যবস্থা ছাড়া একটি দল, এই দলের সংগঠনকে এই যে গোষ্ঠীদ্বন্দ্বে এক নেতা আরেক নেতাকে মেরে দিচ্ছে, এই তো মালদায় কাউন্সিলরকে খুন করার জন্য ব্লক সভাপতি সুপারি দিয়েছিল। এইটা তো বেশি পুরোনো দিনের কথা নয়, 3 সপ্তাহ 4 সপ্তাহ হবে। শেষ প্রশ্ন তোমার কাছে রাখবো আমি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে পর্যন্ত বলেছেন প্যাকের সঙ্গে কথা বলবো না, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে রূপ বদলে নিলেন, প্যাককে সঙ্গে নিয়ে কি চলার বার্তা দিলেন আজকে তিনি 26-এর নির্বাচনকে সামনে রেখে? এখন প্যাক
তৃণমূল কংগ্রেস চলতে পারবে না। কেন পারবে না? কারণ আজকে এই যে সমস্ত দান খয়রাতি চালু হয়েছে তার অনেকগুলোর পেছনে এই প্যাকপ্যাক সংস্থারই অবদান। এই প্যাকপ্যাক সংস্থায় কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার যতই প্রচার করা হোক নেত্রীর মস্তিষ্ক প্রসূত, এগুলোর পেছনে যে পিকে মস্তিষ্ক বেশি কাজ করেছে এটা বলার অপেক্ষা রাখে না। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে প্যাকপ্যাকের সঙ্গে পিকে এই অর্থে যুক্ত নয়, কিন্তু প্যাকপ্যাকের কারণেই এই স্বাস্থ্যসাথী, এই সবুজ সাথী, এই নীল সাথী, এই নীল সাদা রং, এই অমুক তমুক যা কিছু দলনেত্রীর সুস্থ প্রসূত বলে প্রচার করা হয়ে থাকে ঢাকঢোল পিটিয়ে, তার অনেক কিছুই এই প্যাকপ্যাকের দ্বারা। এবং এই প্যাকপ্যাকই কিন্তু 2021, 2019 লোকসভা নির্বাচন, এর আগের বিধানসভা নির্বাচনে কোথায় কে প্রার্থী হবে তার তালিকা কিন্তু তারাই তৈরি করেছিল। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এলাকায় কে জনপ্রিয়, এলাকায় কে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, হ্যাঁ সেটা যদিও খুঁজতে অনেকটাই তাদের কাঠখড় পোড়াতে হয়েছে যে স্বচ্ছ ভাবমূর্তি লোক কোথায়। সেটা সুতরাং এই প্যাকপ্যাক ছাড়া চলতে পারবে না। সেখানে একটা চুক্তি ব্যাপার রয়েছে, সেখানেও চুক্তিটা দীর্ঘদিনের। আর মূলত এখানেও একটা দ্বন্দ্ব চলছে, প্যাকপ্যাক থাকবে কি প্যাকপ্যাক থাকবে না, এর পেছনেও কিন্তু শীর্ষ দুই নেতৃত্বের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে দীর্ঘদিন ধরে। সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেটা যখন প্রশান্ত কিশোর ছিল প্যাকপ্যাকের কর্ণধার, সেই সময়ও আমরা দেখেছি মঞ্চে প্রশান্ত কিশোর থাকাকালীন শীর্ষ দুই নেতৃত্ব তারা মঞ্চের কোথায় বসেছিলেন এবং তাদের মধ্যে কি বাক্যালাপ হয়েছিল সেসব অতীত ঘেটে এখন লাভ নেই। তবে এগুলো ভুলে যাওয়াটা নয়, বাস্তবটা বাস্তব। প্যাকপ্যাককে ছাড়া এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা ভাবমূর্তি বিভিন্ন দুর্নীতি ইস্যুতে আর ওই গোষ্ঠীদ্বন্দ্বের যা অবস্থা, তাতে পেশাদার সংস্থাকে ছাড়া তৃণমূল কংগ্রেস একার পক্ষে চলা অসম্ভব। একেবারে বিথিন, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন আমাদের সিনিয়র এক্সিকিউটিভ এডিটরের বক্তব্য এবং সেই সঙ্গে আজকে তৃণমূলের বিশেষ মহা সম্মেলন এবং এই সম্মেলনে বার্তা দিলেন উঁচু স্তর থেকে শুরু করে নিচু স্তরে যারা কর্মীরা রয়েছেন প্রত্যেককে স্পষ্ট বার্তা দিলেন একই সঙ্গে 26-এর নির্বাচনে আবারও খেলা হবে হুঙ্কার বাংলার মুখ্যমন্ত্রীর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।